এইগুলো দিয়ে যা অর্থ পাবে তা দিয়ে গায়ের সকলের মুখে অন্ন তুলে দিও, কেমন? এইবার কিন্তু আমি তোমাকে দিলুম বাবু। সকলের মুখে যদি অন্ন না জোটে তাহলে যে আমি অপরাধী হয়ে থাকবো। কিন্তু মা, মা এ তো অনেক, এত না বাবা না, তোমাদের একে নিয়ে এসে আমি যা পেলুম তার কাছে এইসব কিছুই না। তোমরা সবাই ওঠো ওঠো, থামো থামো থামো। আমার নামে জয়ধ্বনি দিও না তোমরা, মায়ের নামে জয়ধ্বনি দাও। আমি আর যা করছি তা তো মায়ের দান, আমি তো শুধু নিমিত্ত মাত্র। আপনার নামে এরা কেন জয়ধ্বনি দেবে না? আপনি যে এদের কাছে সাক্ষাৎ দেবী, করুণাময়ী, তাই বাধা দিলে এরা কেন থামবে? জানো তো মতুর, ছোটকুকির পেট ভেঙে যাওয়ার পর না আমার মনটা বড় ভার হয়েছিল, কিন্তু আজ এখানে এসে আমার মনে সব ভার যেন নেমে গেল। আমার মন কইছে মা এসে সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। তুমি দেখো, সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। জয় মা, জয় মা। আসুন 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 দাসমশাই, নমস্কার। নমস্কার। বহুকাল পর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সব কুশল তো? আগে সব কুশল। দেখুন, আমি একটু বিপদগ্রস্ত হয়ে আপনার দ্বারস্থ হয়েছি। আমার মনে হয় আমি আসার আগে বাচস্পতি মশাই আপনাকে সব বলেছেন। ব্রাহ্মণ সমাজকে অবজ্ঞা করলে তার ফল তো পেতেই হবে। শুনেছি কোন ব্রাহ্ম ধর্মের অনুরাগীর সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছিলেন। না, তাতে আমি একটু অবাক হইনি। আপনারা তো রামমোহন রায়ের সাংঘাতগিরি করেন। বাচস্পতি মশাই, রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ না হয় এর মধ্যে নাই বা টানলেন। তিনি আর ইহলোকে নেই, আর এটা তার মূল্যায়ন করার জায়গাও নয়। দাসমশাই, আমার দ্বারস্থ যখন হয়েছেন তখন আশা করি নিরাশ হয়ে ফিরতে হবে না। আসন গ্রহণ করুন। রাজা বাহাদুর, আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি, নইলে এই আলোচনায় উপস্থিত থাকতুম না। দাসমশাই নিজে যেভাবে আমাদের অপমান করেছেন, তার স্ত্রী যেভাবে আমাদের অবজ্ঞা করেছেন, তারপরে আমরা কিছুতেই এই আলোচনায় উপস্থিত থাকতুম না। আশা করি রাজা রাধাকান্ত দেব বাহাদুর সব দিক বিবেচনা করে তারপর বিচার করবেন। শান্ত হন বাচস্পতি মশাই, শান্ত হন। উত্তেজিত হলে তো সমস্ত আলোচনাটাই পণ্ড হয়ে যাবে। দাসমশাই, আপনার সঙ্গে ব্রাহ্মণ সমাজের বারংবার বিরোধ ঘটছে কেন বলুন তো? দেখুন, আমার ছোট মেয়ে লেখাপড়ায় উৎসাহী, তাই সে কিছুদিনের জন্য স্কুলে গিয়েছিল, এই তার অপরাধ। রাধাকান্ত দেববাহাদুর মশাই, আপনি নিজে স্ত্রী শিক্ষা প্রসারের জন্য কাজ করছেন। এমনকি যে মেম সাহেব স্কুল খুলেছিলেন আপনি তাকেও সমর্থন করেছিলেন। আর আমার মেয়ে যদি সেই স্কুলে গিয়ে থাকে তাহলে কি অপরাধ করেছে বলুন তো? এদিকে
ব্রাহ্মণ সমাজের অন্যতম মাথা, আমাদের বহু পুরনো দিনের ঘটক ঘোষাল ঠাকুর একটা সম্বন্ধ এনেছিলেন, আর সেই পাত্র মোটা পণের বিনিময়ে আমার মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন। আর আমার স্ত্রী সে সম্বন্ধে রাজি হয়নি। কথা ঘোরাবেন না দাসমশাই, কথা ঘোরাবেন না। ঘোষাল ঠাকুর যথেষ্ট চেষ্টা করেছেন সুপাত্র জোগাড় করার জন্য। পাত্রের পরিচয় দেওয়ার আগে তিনি পণের কথা বলেছিলেন। আমার সামনে আপনারা ঘোষাল ঠাকুরকে যথেষ্ট অপমান করেছেন, আমাদেরকেও তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তাই তো এক ঘরে করার বিধান দিতে হলো। জানবাজারের পুজোয় কোনো ব্রাহ্মণ যাবেন না, এটা ব্রাহ্মণ সমাজের সিদ্ধান্ত। এতক্ষণে বুঝলুম আসল বিরোধের কারণ কি। না না দাসমশাই, এরা সমাজের মাথা, এদের উপযুক্ত সম্মান তো দিতেই হবে। এরা যদি জানবাজারের গৃহে যান তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন, তাই তো? আগে যদি ওনারা আসেন তবেই না যোগ্য সাম্মানিক প্রদান করতে পারবো। যদি ওনারা না আসেন তাহলে কি করে সাম্মানিক প্রদান করব বলুন তো? আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসেন তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব, আমার বাড়ির পুজোর পৌরোহিত্য করার জন্য। দেখুন, আমাদের বাড়িতে আমার পিতামহের আমল থেকে দুর্গাপুজো হয়, আর আমি তো তা বন্ধ হয়ে যেতে দিতে পারি না। রাধাকান্ত দেবমাধুর মশাই, আপনি আমার কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বললে আমি ধন্য হব। আমি জানি ওনারা আমার কথা মানবেন না, তাই আপনার দ্বারস্থ হয়েছে। এবার আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এবার দয়া করে আমাকে যাবার অনুমতি দিন। আসুন। নমস্কার। এ তো অনুরোধ নয় রাজবাহাদুর, এ তো একরকম শাসানোই হলো। একদিকে বাড়িতে আসার অনুরোধ করছেন, পারিতোষিক দিয়ে দোষ ঢাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে বিরোধিতা করেই যাচ্ছেন। এমনকি অন্য প্রদেশ থেকে ব্রাহ্মণ এনে পুজো করার হুমকিও দিয়ে গেলেন। শুধু শুধু বিবাদ বাঁধিয়ে লাভ কি বাচস্পতি মশাই? রাজচন্দ্র দাস নিজের ভুল বুঝতে পেরেছেন বলেই কিন্তু আমার মনে হলো। আর আপনার মনে হয় রাজচন্দ্র দাস সহজে ভেঙে পড়বেন? পুজোর আগে শোভাবাজার রাজবাড়ি থেকে কেউ খালি হাতে ফেরে না বাচস্পতি মশাই। আমি রাজচন্দ্র দাসকে আশ্বস্ত করেছি, মায়ের পুজো বছরে একবারই হয়, সে সময় আর গোল বাঁধাবেন না, সেটা আমি একেবারেই চাই না। বেশ, আপনার ইচ্ছাকে অমান্য করব না, কিন্তু এই শেষবার দেববাহাদুর আপনাকে এটাও বলে দিচ্ছি, রাজচন্দ্র দাসের গৃহে পুজোর সময় যদি গিয়ে দেখি কোনো অনাচার হচ্ছে, তাহলে ব্রাহ্মণ সমাজ তার কোনো কাজে যোগ দেবে না। তখন দেখা যাবে রাজচন্দ্র দাসের কত ক্ষমতা। সেজ কুকি, ওমা মেজ দিদি, এসো এসো। বাড়িতে এত চাকর বাকর থাকতে তুই নিজে কেন কাপড় টান দিচ্ছিস? হ্যাঁ, তুমি আগে বসো তো, এসো, সাবধানে, আস্তে বসো।
কি রে, কইলি না তো? এত চাকর বাকর টাকা সত্ত্বেও তুই কেন কাজ করছিস? এমনিই করি গো, ভালো লাগে তাই করি। এটুকু করেই যদি ওনার কোনো কাজে আসতে পারি। তুমি তো তবু মেয়ের জামাই দাদাকে একখানা ব্যাটা দিতে পারছো, আমি তো সেই কপালও করিনি গো। ও আবার কি কথা শেষ কুকি? তোর কি ব্যাটা আবার বয়স চলে যাচ্ছে? আচ্ছা, কেউ তোর মাথায় সব ঢুকিয়েছে তাই না? না গো মেজদিদি, আমার নিজেরই মনে হয় আমি একটা থাম দেখি, সারাক্ষণ এসব ভেবে মন খারাপ করে কোনো লাভ আছে? এদিকে তাকা, সত্যি করে বলতো, মতুর বাবু তোকে কিছু কইছেন তাই না? না না মেজদিদি, উনি যদি কিছু বলতেন তবু আমি একটু শান্তি পেতাম। ওনার তো কোনো কিছুতেই কোনো চাহিদা নেই গো। উল্টে আমি কিছু বলতে গেলে আমিই বকা খাই। তাহলে তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, তোর স্বামী যখন তোকে ওনারা এইসব নিয়ে কথা বলার সময় কোথায় বলো? সারাদিন তো সংসারের কাজে ছুটছেন, নিজের নাওয়া খাওয়ারই সময় নেই। জানো মেজদিদি, আমার না সব সময় মনে হয় আমি বোধহয় ওনার যোগ্যই নয়। উনি কত পড়াশোনা জানে, একটু অন্য ধারার মেয়েকে বিয়ে করতেন হয়তো। আমি বোধহয় ওনার গলায় ফাঁসের মতো আটকে আছি জানো। একখানা ব্যাটাও তো দিতে পারছি না আমি ওনাকে। ওনার মন কি করে ভালো থাকবে বলো? স্বামীকে নিয়ে আধিক্যতাটা একটু বন্ধ কর সেজো খুকি। ঘরে মন বসবে কি করে? ঘরে মন বসানোর আর আছেটা কি? সবক্ষণ যদি তোর বাপ মার পিছু পিছু ঘোরে কিছু একটা হাতিয়ে নেওয়ার জন্য, তাহলে আর ঘরে মন বসে লাভ কি? এসব তুমি কি কইছো জোরটাক মা? ঠিকই কইছি। অনাচার হচ্ছে কিছু মনে করিস না, দেখ না সেজো কুকিরা ছেলে পিলে হয় কিনা। সবকিছুর পেছনেই তো ওই মধুর। ছোট কুকির জন্য এমন একখানা সম্বন্ধ আনলো যে বাড়ির সকলের মুখে একেবারে চুনকালি পড়লো। ঠাউর রক্ষে করেছে তাই বেম্ব ঘরে বিয়েটা ভেঙে গেছে। কিছু মনে করিস বাড়িতে প্রতিষ্ঠিত জনার্দন রয়েছেন, এত অনাচার কি দম্মেশ হয়? স্বামীর পাপের ভাগ তো স্ত্রীকেও বইতে হয়, বা দেখ কি হয়। না না শেষ কুকি, তুই বরং মতুর বাবুকে কোবরেজ মশার সঙ্গে গিয়ে কথা কয়ে আসতে। মরণ দশা, খবরের দেখে কি হবে? বরং কোন ঠাউরের থানে গিয়ে মাথা করে দেখ, বা সাধু সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে দেখ যদি কিছু হয়। ও মা মেজো কুকি, তুই এখানে? তোর আকেল কানা কি বল দেখিনি, এখনো দুধটুকু কাশনি? তোর মা যদি ফিরে দেখে আমি তোর যত্ন ঠিক মতো করছি না, তবে সে রাগ করবে না? তোর মা কত বড় একখানা কাজ করতে গেছে, আর সেখানে আমি। এবার একটু ক্ষমা দাও বড় বউ, এবার একটু ক্ষমা দাও। কিছু মনে করে না, তোমাদের আদিক্ষেতা দেখলে না গা একেবারে চলে যায়। তুমিও তো এবারের বড় বউ, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো মনে হবে যেন দাসী বানি। সবক্ষণ খালি ছোট বউয়ের তোষামুদি করে যাচ্ছ, নিজের কোনো কথা নেই, মত নেই, খালি ছোট বউয়ের কথা কথা মেলানোই যেন তোমার কাজ হয়ে দাঁড়িয়েছে। তা কেন হবে ছোট কুড়িমা? যখন প্রয়োজন আমি তখন ঠিক বলি, সাত কাউন করে নোক জানাজানি করে বলি নে। তাই নাকি? তাহলে সে যে এত বড় অকল্যাণটা ঘটালো, তারপর আমেদ পূর্ণ কোথায় চলে গেল, মুখের উপর দুখানা কথা তুমি কইতে পারবে? পারবে? কিছু মনে করো না, খালি মুখে রঘুবীর রঘুবীর করলেই তোর হলো নে। সে যে ধোয়া তুলসী পাতা নয় সেটা তুমি খুব ভালো করে জানো, জানো তবুও বড় চা হয়ে তার মুখের উপর কোনোদিন কোনো কথা তুমি বলনি। এই সংসারে তো তোমার ঠাই বাঁধা বড় বউ। চন্দর তো এখনো তোমাকে মান্যিগুন্নি করে, তবু কেন কেন এমন অনিষ্ট দেখো চুপ করে রয়েছো, মুখে কুলু পেটে রয়েছো? কিছু মনে করো না, ভালো মানুষ যে তার থেকে সংসারটা যে ভেসে যাচ্ছে বুঝছো না? এত বছরের পুজো খানা পর্যন্ত ওই বউ বন্ধ করে চাললো।
ছোট করিমা, ঠাকুরপো যে আমাকে এখনো এত মান্যি করে তার কারণও কিন্তু হলো ওই বউ। আর সে আমায় যা মান দেয় এই সংসারে কিন্তু আর কেউ দেয় নাই। আর বউ যদি এই সংসারে অনিষ্ট চাইতো তবে এই সংসার কবেই ভেসে যেত। সে শুধু এই সংসারে আছে বলে ভগবানের আশীর্বাদটুকু এই সংসারে আছে। আপনি দেখবেন বউ তার বিশ্বাস আর ভক্তির জোরেই সংসারের সব অনিষ্ট দূর করে দেবে। আপনি দেখবেন। বৌঠান, বৌঠান, এই যে বৌঠান, ও আপনারা সকলে এখানে আছেন। আপনাদের সকলের জন্য একটা সুখবর আছে। ব্রাহ্মণদের সাথে আপাতত বিবাদটা মিটে গেছে। মনে হয় না পুজোতে আর কোনো বাধা আসবে। ও, এই তো ভালো খবর। এবার মূর্তি গড়া আচ্ছা, রানী আর মথুর তো এখনো ফিরল না, আশ্চর্য। কোথাও আটকে পড়েনি তো? আগে কথা বলছিলাম, আজ রেতেই যদি কাজে নাগতে হয় তাহলে আমাদের মাটি তুলতে হবে। আর ওই দুর্গা মায়ের কাঠামোতে প্রথম মাটি মানে কথা বলছিলাম ওই পল্লী থেকে এনে নাগাতে হয়। তা কলকাতায় কি এমন কোনো পল্লী আছে কথা, সেখান থেকে মাটি তুলে নিয়ে আসতাম? বাবা মতুর, তুমি সর্দারকে কও সেরকম কোনো জায়গার আশপাশ দিয়ে গেলে যেন পালকি তামানো হয়, কেমন? মা, পাইক আর লিটেলরা তাহলে আপনাকে নিয়ে এগিয়ে যাক। না বাবা, মায়ের নির্দেশে যখন মূর্তির রূপ দেখবো বলে বের হয়েছি, তখন কে মূর্তি গড়বে আর কি কি দিয়ে গড়বে তা সব কিছু সঙ্গে করে নিয়েই আমি বাড়িতে ফিরবো। বেশ, আপনার যেমন ইচ্ছে মা। সর্দার, পালকি নামাও। পালকি নামাও। মা, সামনেই রামবাগান। আমি জয়রাম আর বশির মিয়াকে পাঠাই, ওরা ওখান থেকে মাটি নিয়ে আসুক, কারণ ওই অঞ্চল থেকেই মাটি নিয়ে আসা যায়। হ্যাঁ বাবা, তুমি বরং তাই করো, আমরা বরং ততক্ষণ এখানে অপেক্ষা করি। সর্দার, তুমি জয়রামদের নিয়ে নিষিদ্ধ পল্লী যাও, সেখান থেকে ওরা মাটি নিয়ে আসবে প্রতিমা করার। আর দেখো যেন কোনো গোল না বাঁধে, কেমন? যাকে সে যাই হোক, চলো গো চলো। জানেন মা, আমার কেন জানি না ভেতরে ভেতরে বড় অস্বস্তি হচ্ছে। বাবা মশাই এই প্রথম আমাকে পুজোর ভার দিলেন, আর তার পরপরই কতগুলো অঘটন ঘটে গেল। জগদম্বার বিয়ে ভাঙল, তারপর মায়ের মূর্তি গড়ায় বাধা এলো। জগদম্বার তো আমি মুখোমুখি হতে পারছি না, বড় লজ্জা লাগছে। জানো বাবা, আমরা অনেক সময় ভাবি যা ঘটছে তা বুঝি খুব খারাপ হচ্ছে, কিন্তু এসবের মধ্যেই যে মায়ের আশীর্বাদ। এই যে দেখো, চোরকুকির বিয়ে যে ভেঙে গেল, তা তো মায়ের কি পে। বিয়ের দিন যদি এমন ঘটনা ঘটতে তাহলে কি হতো বলতো? তোমার মতো মানুষ তো আর সব সময় পাওয়া যায়নি। আর মায়ের মূর্তি গড়াতে তো এখন আর কোনো বাধাই রইল না, মা তো নিজেই নখ জোগাড় করে দিয়েছেন, যার হাত ধরে মা আমাদের বাড়িতে আসবে। বাবা মতুর, তুমি আর তোমার মনে কোনো কেদ রেখো না বাবা, কোনো কেদ রেখো না। আমার মন কইছে মা আমাদের বাড়িতে এসে সব দুঃখ কষ্ট গুছিয়ে দেবে। মা যে কখন কোন রূপে কোন পরিস্থিতিতে থাকেন
তা যে আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারিনি, আমাদের বোঝার ক্যাম্পটাও নেই। আমরা সকলে ভাবি এইসব বুঝি সাধারণ ঘটনা, কিন্তু এই সবই যে মায়ের লীলে, সবই মায়ের লীলে।